এত পড়াশোনা করেও গোড়ায় গলদ। আমাদের ঘরের উদয় ভাই আস্ত একটা বলদ। দুই বাক্যের এই ছোট্ট ছড়াটা উচ্চারণ করে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলতে পারল না চৈতি। তার পূর্বে তার পিছন থেকে ভেসে এলো একটা গুরুগম্ভীর কণ্ঠস্বর। কি বললি আবার বলতো? চৈতি চমকে উঠল, তড়িৎ গতিতে তাকালো পিছন ঘুরে। চোখে পড়ল এক যুবককে, কঠোর মুখশ্রী নিয়ে তার দিকে তাকিয়েছে। এই ব্যক্তি উদয় খন্দকার, উদয় আহমদ, যাকে সে মাত্র বলদ বলে আখ্যায়িত করল। চৈতির অন্তরাত্মা কেঁপে উঠল। এই সময় এখানে যে উদয়ের আগমন ঘটবে বুঝতে পারেনি বেচারি। বুঝলেও কি আর এমন কিছু উচ্চারণ করতো? চৈতি আমতা আমতা শুরু করলো। ভীত দৃষ্টি ফেলে বলল, না মানে? কি না মানে? যা বলবি ঠিক করে বল। কি বলেছিলি একটু আগে? চৈতির হৃদয় আরো ভীত হলো। উদয় তার বড় চাচার বড় ছেলে, সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার শেষ করে বাড়ির ব্যবসার কাজে যোগদান করেছে। লোকটা দেখতে যেমন সুন্দর তেমনই পড়াশোনা, কাজে কর্মে এবং তেমন দায়িত্ব কর্তব্যে। সব কাজিন সম্প্রদায়ের মধ্যে বোধহয় এমন একজন থাকে যিনি নিজে প্রায় স্বয়ংসম্পূর্ণ হয় এবং অন্য কাজিনদের শান্তিতে থাকতে দেয় না। কে বলেছিল তাকে এত কিছু ভালো হতে? এখন তার ভালো হওয়ার চাপ এসে পড়েছে তাদের মতো আলাভোলাদের উপর। আত্মীয় স্বজনদের মধ্যে অধিকাংশ তার সন্তানকে এই উদয়ের নাম নিয়ে খোঁটা দেয়। সবাই চায় তার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাক। ঢাকা বিশ্ববিদ্যালয়কে হাতের মোয়া নাকি যে চাইলো আর চান্স পেয়ে গেল? সবার মেধা কি এক, কিংবা সবার পড়াশোনার ইচ্ছে কি এক? কিন্তু এ কথা কেউ বুঝতে চায় না। সবার এক কথা, উদয় চান্স পেলে তোরা কেন পাবি না? তোদের কি আমরা ভাত দেই না, নাকি উদয়ের থেকে একবেলা কম খাওয়াই? এই যেমন আজ সকালে চৈতির ঘুম ভাঙতে ভাঙতে একটু দেরি হয়ে গেছিল। এর মধ্যে মা সীমা বেগম চেঁচামেচি শুরু করেছিল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, তোকে উদয়ের পা ধোয়া পানি খাওয়ানো দরকার, নয়তো তুই ভালো হবি না। তুই দিনের পর দিন এসএসসি পরীক্ষা, অথচ পড়াশোনার কোনো নামগন্ধ নেই। চৈতি এই কিছুক্ষণ দিন পূর্বে ইন্টার প্রথম বর্ষে পার চুকে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। এসএসসি পরীক্ষায় এখনও ঢের দেরি, অথচ তার বাবা মায়ের জন্য তা মাত্র 2 দিন। ঘুম থেকে উঠে মায়ের কথা শুনে এক প্রকার রেগেমেগে সে কক্ষ থেকে বেরিয়ে এসেছিল। আর বসার কক্ষে আসতে দেখা পেয়েছিল রিক্তের, তার ছোট চাচার ছেলে, বয়স মাত্র 5 বছর। নিজের ভেতরের ক্ষোভগুলো তার ধরে রাখতে না পেরে 5 বছরের বাচ্চাটার অভিমুখে সব কিছু উগরে দিচ্ছিল চৈতি। আর তখনই আগমন ঘটল উদয়ের। মেয়েটা তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা করলো। মেয়েকে হেসে বলল, কই, কিছু বলেছিলাম না তো? চৈতির কথাটা শেষ হতে না হতে মুখ খুলল রিক্ত। সে এক পলক তাকালো উদয়ের দিকে, এরপর চৈতির দিকে দৃষ্টি দিয়ে বলল, তুমি মিথ্যে কেন বলছো চৈতিবাবু? একটু আগেই তো তুমি উদয় ভাইকে বলদ দিল চৈতির হাতে হাড়ি ভেঙে দিল। এই বাচ্চা ছেলেটা তাকে এভাবে মিথ্যে ভাসিয়ে দিল। এখন তো আর মিথ্যে বলেও লাভ নেই। উদয়ের চোখে মুখে আরও কাঠিন্যতা হানা দিল। চোখ দুটো থেকে যেন অগ্নি ঝরছে। মনে হচ্ছে যেন এক্ষুনি থাপ্পড় টাপ্পড় মেরে তাকে উড়িয়ে দিবে। উদয় আর একটু এগিয়ে এলো চৈতির দিকে, দাঁতে দাঁত পিষে শুধল, আমি বলদ? এবার চৈতি কি জবাব দিবে? যা সর্বনাশ করা তা তো রিক্ত করেই দিয়েছে। চৈতি চুপ করে রইল। উদয় ধমকে উঠল, কি হলো, কথা বলছিস না কেন? ঈষৎ কেঁপে উঠল চৈতি, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, না মানে আমি? কি না মানে আমি? এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব বেয়াদব মেয়ে। বয়সের সাথে সাথে সাহসটাও বেড়ে গেছে দেখছি। চাপকে একদম সিধে করে দিব। চৈতির হৃদয় ভারী হয়ে উঠল। বক্ষদেশ যেন জমাট বাঁধল বেদনামেঘ। কান্না পেল ভীষণ। সে জানে দোষ তার, তবুও কান্না পাচ্ছে। উদয় তার সাথে এভাবে কখনো কথা বলেনি, এই প্রথম। উদয় স্বল্পভাষী, গভীর, তবে রগচটা নয়। প্রয়োজন ব্যতীত সে খুব একটা কথা বলে না, আর প্রয়োজনের জন্য যতটুকু বলে তাও স্বল্প শব্দে শেষ করে। তাই চৈতি কেন বাড়ির কারোর সাথে তার কখনো খুব একটা ঝামেলা বাঁধেনি। আর তাছাড়া চৈতির সাথে অন্য অন্য কাজিনদের যেমন একটা ভালো সম্পর্ক আছে, উদয়ের সাথে নেই। একে তো উদয় কম কথা বলার কারণে এক বাড়িতে থেকেও চৈতির সাথে তেমন কথা হয় না, আর দ্বিতীয়ত তাদের বয়সের পার্থক্য। উদয় চৈতির থেকে প্রায় 6-7 বছরের বড়। এই কারণে চৈতির সাথে তার খুব একটা সখ্যতা গড়ে ওঠেনি। এই মানুষটা আজ
থেকে আজ এমন শক্ত বাক্য শুনে আখিদয় ভরে উঠল মেয়েটার। আর একটু হলেই যেন গাল বেয়ে গড়িয়ে নামবে অশ্রুস্রোত। উদয় কটমট করলো, রুক্ষ কণ্ঠে বলল, বেয়াদব, অভদ্র একটা, অতিরিক্ত আদরে আদরে বাঁদর হয়েছিস একটা। উদয়ের কথা শেষ হতে না হতে পিছন থেকে ভেসে এলো একটি পুরুষালী কণ্ঠস্বর। কি হয়েছে এখানে? চৈতি উদয় একযোগে ঘুরে তাকালো। তাদের দৃষ্টিপথে উদ্ভাসিত হলো দুইজন পুরুষের অভাব। একজন মধ্যবয়স্ক পেরিয়ে প্রৌঢ়ত্বের প্রান্তে উপনীত, বয়সের ভারে তার ত্বকে ভাঁজ স্পষ্ট। মাথার চুলগুলো প্রায় উঠে গিয়ে মধ্যভাগে একটা টাক পড়েছে। যে কয়টা আছে তা কাঁচা পাকা রং মিশলে জর্জরিত, তবে এই বয়সে তার চোখে মুখে এক অদ্ভুত মাধুর্য। গম্ভীর মুখশ্রী জুড়ে যেন আভিজাত্যের ছাড়। ইনি উদয়ের পিতা ইউনুস খন্দকার, আর তার সাথে থাকা অপরজন চৈতির পিতা ইউসুফ খন্দকার। মধ্যবয়স্ক শক্তপোক্ত এক পুরুষ তিনি। ইউনুস খন্দকারের ন্যায় তার মাথা চুল উঠে টাক না পড়লেও অনেকটা পাতলা হয়ে গেছে, চুলগুলো পাক ধরেছে মোটামুটি, তবে দুই ভাইয়ের মুখ জুড়ে রয়েছে কাঁচা পাকা দাড়ি স্থান। ইউনুস খন্দকার প্রথমে একবার দৃষ্টি দিলেন উদয়ের দিকে, তারপর তাকালেন চৈতির দিকে। মেয়েটার চোখের অশ্রু আনাগোনা দেখে চোখ মুখ শক্ত হয়ে উঠল তার। কঠিন কণ্ঠে বললেন, কি হয়েছে এখানে? আমার চৈতি মায়ের চোখে পানি কেন? কে কি বলছে? উদয় চিবিয়ে চিবিয়ে জবাব দিল ঢঙে। রিক্ত কপাল কুঁচকালো, উদয়ের দিকে দৃষ্টি দিয়ে বলল, তুমি মিথ্যে বলছো কেন বড় ভাইয়া? তুমি তো বলেছিলে মিথ্যে বলা মহাপাপ। ইউনুস খন্দকার কপালে ভাঁজ ফেলে ভুরু কুঁচকে বললেন, কি মিথ্যে বলছো? রিক্ত স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, চৈতি আপুর চোখে তো ঢঙের পানি না, উদয় ভাইয়া আপুকে বকেছে বলে পানি। ইউনুস খন্দকার 3 ভাই 1 বোন। প্রথমে ইউনুস খন্দকার 3 পুত্র, উদয়, কৌশিক, নিহানের জনক। এরপরে বোন আয়েশা, তাকে বিয়ে দিয়েছে। তিনি 1 পুত্র ও 2 কন্যার জননী। তারপর ইউসুফ খন্দকার, তার 2 মেয়ে চৈতি আর নিশি, আর সব থেকে ছোট ইশতিয়াক খন্দকার। তার বয়স খুব বেশি নয়, এই উদয়ের চেয়ে বছর 5-6 বড় হবে হয়তো। তার কেবল একটি পুত্র সন্তান রিক্ত। ইউনুস খন্দকারের কোনো মেয়ে না থাকায় তিনি চৈতি ও নিশিকে একটু বেশি ভালোবাসেন। বিশেষ করে চৈতিকে একদম চোখে হারান। কন্যার আশায় আশায় 3 পুত্রের পরপর এই মেয়ের জন্ম কিনা। ইউনুস খন্দকার ক্রোধ নিয়ে উদয়ের দিকে তাকালেন, রুক্ষ কণ্ঠে শুধালেন, তুমি চৈতিকে বকেছ কেন? উদয় কোনো জবাব না দেবে তার পূর্বে রিক্ত বলে উঠল, কারণ চৈতি আপু উদয় ভাইকে বলদ বলেছে। আবার চৈতির হাটে হাড়ি ভেঙে দিল রিক্ত। শুধু এক উদয় কি কম ছিল যে এখন পুরো বাড়ির মানুষ দিয়ে তাকে বকা খাবে? ইচ্ছে তো করছে এখনই এই ছেলেটার মুখ সেলাই করে দিতে, আবার নিজের উপর রাগ লাগছে, কেন এই বদমাসটার সামনে উদয়ের বদনাম করতে গেছে সে। এখন সব দিক থেকে ফাঁসিয়ে দিছে। এদিকে রিক্তের কথা শুনে বিষম খেল ইউনুস খন্দকার। তিনি এসেছিলেন ভালোবেসে চৈতির পক্ষ নিতে, কিন্তু মেয়েটা তো দেখা যাচ্ছে তাকে ডুবিয়েই দিল। তবে মেয়ের দোষ শুনে ইউসুফ খন্দকার কিছু রুষ্ট হলেন, থমথমে কণ্ঠে বললেন, এসব কি শুনছে চৈতি? তুমি উদয়কে কি বলেছ? চৈতির কণ্ঠ কেঁপে উঠল, এখন কি বাবাও তাকে বকবে? মা সারাদিন বকলেও চৈতির তেমন কিছু যায় আসে না, কিন্তু বাবা একটু রেগে কথা বললে যেন তার হৃদয়টা দুলে ওঠে। সংকোচ, ভয়, অনুতাপে গুটিয়ে গেল মেয়েটা। অশ্রুপূর্ণ চোখ নিয়ে বলল, আমি বলতে চাইনি, ভুল হয়ে গেছে। ভুলে কিভাবে হয়? তুমি? এইটুকু বলতে তাকে থামিয়ে দিল ইউনুস খন্দকার, বাধা দিয়ে বলল, আহ ইউসুফ, তুমি আবার মেয়েটাকে বকাবকি শুরু করলে। উদয় বকেছে এতক্ষণ, তাছাড়া মেয়েটা তো বলছে ও ভুল করে ফেলেছে। ভুল কেন বলবো? উদয় ওর বড় ভাই, ভুলেও বড় ভাইকে বলদ বলবে? ওরকম মাঝে মাঝে 2-1টা ভুল হয়ে যায়। তুইও তো মাঝে মাঝে ভুলে কত কিছু বলে ফেলিস। এই তো সেদিন আমার বাড়িতে না থাকার সুযোগে সবার সামনে বললি আমার টাকটা নাকি তেল চকচকে। আমি তখনই বাড়ি ফিরে এলাম, তোর কথা শুনলাম, কিন্তু তোকে কিছু বলিনি। বলছি। ইউনুস খন্দকার কেসে উঠলেন। ভাইয়ের পিঠ পিছু কথা বলে ধরা পড়ে গিয়ে বেশ অপ্রস্তুত হয়ে পড়লেন তিনি। বাচ্চাদের সামনে আর কিছু বলার মতো খুঁজে পেলেন না। ইউনুস খন্দকার তাকালেন চৈতির দিকে, স্নেহের সাথে বললেন, তুমি ঘরে যেয়ে যাও মা, খেয়ে দিয়ে তৈরি হও, কলেজে যেতে হবে। চৈতিকে আর কে পায়? ইউনুস খন্দকারের কথা বলতে দেরি, কিন্তু তার দৌড় দিতে দেরি হলো না। এতক্ষণে যেন একটা স্বস্তি পেল সে। এক দৌড়ে চলে গেল নিজ কক্ষের দিকে। উদয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার গমন পথের দিকে। ইউনুস খন্দকার একবার আর
এদিকে তাকালেন তো উদয়ের দিকে, এরপর শুধলেন, আজ অফিস যাবে? উদয় দৃষ্টি সরল, ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে দিল না। সকাল গড়িয়ে দুপুর, সূর্যের তেজটা নিয়ে জ্বলে যাচ্ছে আকাশ। চৈতি কলেজ থেকে বাড়ি ফিরল, কেবল নিঃশব্দে পা টিপে টিপে প্রবেশ করলো ভিতরে। যদিও এই সময় উদয়ের বাড়িতে থাকার কথা নেই, তবুও সাবধানের মান নেই। বাড়ির ভিতরে প্রবেশ করে সে তাকালো আশেপাশে। এর মধ্যে হঠাৎ তার মাথায় টোকা দিল কেউ। চমকে উঠল চৈতি, তৎক্ষণাৎ তাকালো পেছনে। তার দৃশ্যপটে ভেসে উঠল এক যুবকের মুখশ্রী। উজ্জ্বল শ্যামবর্ণ তার গায়ের রং, সুগঠিত দেহভাব আর সুঠাম উচ্চতা, কাঁধে ঝুলানো কাপ ব্যাগ, কেবল কলেজ থেকে ফিরছে বোধহয়। চৈতি মাথায় হাত দিয়ে কপাল কুঁচকে বলল, আপনাকে কতদিন বলছি নিহান ভাইয়া, আমার মাথায় এভাবে টোকা দেবেন না, ব্যথা লাগে। নিহান হাসলো, ফের চৈতির মাথায় আরেকটা টোকা দিয়ে বলে, দিলাম না, কিন্তু ওভাবে চোরের মতো কি করছিলি? চৈতে আমতা আমতা শুরু করলো, কৃত্রিম হেসে বলল, কই চোরের মতো করছিলাম? আশেপাশে তাকিয়ে দেখছিলাম আপনারা এসেছেন কিনা। কিন্তু আপনি একা কেন? কৌশিক ভাই কোথায়? কৌশিক বর্তমান অনার্স শেষ বর্ষে অধ্যয়ন, আর নিহান অনার্স দ্বিতীয় বর্ষে। দুইজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটা কলেজে পড়ে। কৌশলে তৎক্ষণাৎ জবাব দিল না। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে সিঁড়ির দিকে যেতে যেতে বলল, ওখানে দাঁড়িয়ে থাক, এলে দেখতে পাবি। চৈতি গাল ফুলল, কৌশিকের জন্য আর দাঁড়িয়ে রইল না ওখানে। আশেপাশে একবার সজাগ দৃষ্টি বুলিয়ে কৌশিকের পিছু পিছু উঠে এলো সিঁড়ি বেয়ে। খন্দকার বাড়িটা বেশ বড়সড় এবং বিলাসবহুল। উচ্চতার বাড়িটা 2 তলা বিশিষ্ট হলেও পাশে ছড়ানো। বাড়ির সামনে ছোট্ট একটা বাগানও আছে। অবসর সময় কাটানোর জন্য সে বাগানে রয়েছে সিমেন্ট বালি দ্বারা নির্মিত বৈঠকখানা। বাড়ির চারিদিকে থেকে প্রাচীর তুলে গেট করা আছে। ইউনুস খন্দকারের পিতা ইসহাক খন্দকার সারা জীবন সঞ্চিত অর্থ দ্বারা নিজের মনের মতো করে এই বাড়িটি নির্মাণ করছেন। তার 3 পুত্র বছর ধরে তাদের স্ত্রী সন্তান নিয়ে একত্রে বসবাস করছেন। এমনকি তারা কখনো একে অপরের থেকে আলাদা হয়ে সংসার করার চিন্তাভাবনা করেনি। তার উপর ইসহাক খন্দকার জীবিত। তিনি ইতিমধ্যে 3 পুত্র পুত্রবধূকে কঠোর গলায় বলে দিয়েছেন, আমি থাকতে 3 ভাইয়ের মধ্যে কোনো আলাদা নেই, আমি মারা গেলে তোমরা যা খুশি করো। 3 পুত্র আর পুত্রবধূরা তার বিপক্ষে যায়নি, তারা একসাথে বেশ আনন্দে থাকছে এখনো। বিকেল সময় আকাশের সূর্যটা প্রায় তেজ কমিয়ে এদিকে ঢলে পড়ছে। ইশাক খন্দকার, চৈতি, নিশি, নিহান আর রিক্তকে সাথে নিয়ে এলো বাগানে। ভদ্রলোকের বয়স 75 পেরিয়েছে। বয়সের ভারে চামড়া কুঁচকে গেছে, দাঁতগুলো প্রায় সব পড়ে গেছে, তবে বয়সের তুলনায় এখনো বেশ শক্তিশালী। যদিও একটু লাঠির সহায়তা প্রয়োজন হয়, তবে একা একা হেঁটে চলে আসতে পারে, শরীর বেশ সুস্থ। বাগানে আসতে রিক্ত ছুটাছুটি শুরু করলো। চৈতি ইশাক খন্দকারকে ধরে বসিয়ে বৈঠকখানার একটি আসনে। নিহান বসলো তার পাশে। নিশির দিকে দৃষ্টি দিয়ে বলল, আয় পাঞ্জা খেলি। নিশি হ্যাংলা পাতলা গড়নের এক ছটপটে কিশোরী, ফর্সা গায়ের রং, শারীরিক গঠনের উন্নতি, বয়সের ছাপ। বয়সটা তার কেবল 13, অষ্টম শ্রেণীতে পড়ে। নিহানের কথা শুনে গাল ফুলল সে, থমথম করবো, খেলবো না কৌশিক ভাই, আপনার সাথে আমি কখনোই পারবো না। এবার পারবি, আয়। নিশি মুখ ফুলিয়ে বসলো নিহানের মুখোমুখি। ওদিক থেকে নিহান হাত বাড়ালে সেও হাত বাড়ালো। দুজনে মিলে শুরু করলো পাঞ্জা লড়াই। অবশ্য লড়াই আর কি, সেকেন্ডের মধ্যে নিহাল জেতার পথে। অত বড় একটা শক্তপোক্ত যুবকের সাথে গিয়ে নিশির মতো ছোটোখাটো দেহি কিশোরীর জেতা সম্ভব? তবুও সে চেষ্টা করলো। এক হাত দিয়ে না পারে 2 হাতের শক্তি ব্যবহার করলো, কিন্তু 2 হাত শরীরের সর্বশক্তি দিয়ে চেষ্টা করলো নিহানের হাতটা নোয়ানোর, কিন্তু পারল না। নিহান অদরভাগে হাসলো, গর্বের সাথে বলল, তোর 2 হাত আর আমার 1 হাত, দেখি কে জিতে। ইশাক খন্দকার হাসলেন নাতি নাতনির কাণ্ড দেখে। এরপর চৈতির দিকে তাকিয়ে প্রশ্ন ছিলেন, শুনলাম তুমি নাকি উদয় দাদুভাইকে বলদ বলছো? ঈশ্বর খন্দকার প্রশ্নে ভড়কালো নিশি, নিহান দুজনে। বলদ? তাও উদয় ভাইকে? হঠাৎ চমকে যাওয়ায় দুজনে লড়াই থেমে গেল, শিথিল হয়ে এলো হাতের জোর। ফলস্বরূপ তাদের দুজনের হাত নিচে পড়ে গেল এবং একজনের কপালের সাথে আরেকজন কপাল আঘাত লাগলো। ফের চমকে উঠল দুজনে। ব্যথায় কপালে হাত দিয়ে ছিটকে দূরে সরে গেল তড়িঘড়ি করে। চৈতি ঢোক গেল, পরক্ষণে আবার স্মরণে এলো, এখানে তো উদয় নেই। সে বেশ সাহস নেই, হ্যাঁ বলছি তো। নিশি চোখ বড় বড় করলো, চকিত কণ্ঠে বলল, উদয় ভাই বলদ? তা নয়তো কি? নিহান ও নিশির ন্যায় একইভাবে চকিত কণ্ঠে শুধল,
বলদ বলার পরও উদয় ভাই তোকে ছেড়ে দিল, কিছু বলেনি? তো কি বলবে? তার বলার কিছু আছে নাকি? আমি যা বলছি সত্যি বলছি। সে তো বলদ, আর তা সে নিজেও জানে। হঠাৎ কী হলো জানা নেই। নিহান এবং নিশি দুজনে দাঁড়িয়ে গেল। উভয়ে চোখে মুখের হানা দিল ভীতি ভাব। নিহান চোখের ইশারা দিল, তবে ওই ইশারার মানে বুঝল না চৈতি, বরং গর্বের সাথে বলল, আর বললেই বা কি? আমি ভয় পাই নাকি উদয় ভাইকে? সে বাঘ নাকি ভাল্লুক যে তাকে ভয় পাবো? নিশি এলোমেলো দৃষ্টি ফেলল। এবার মেয়েকে না থামানোর নয়। এভাবে তার মুখ চলতে থাকলে শীঘ্র একটা কুরুক্ষেত্র ভাবে নিশি ঢোক গেল। ব্যস্ত করে বলে, আরে উদয় ভাই, আপনি এখানে? চৈতি চমকে উঠল। উদয়? উদয় ভাই কোথা থেকে এলো? তবে কি সকালের নেয় সে আবার তার কথা শুনে নিয়েছে? তার আগমনী বার্তা এতক্ষণে নিহান ইশারা করে দিচ্ছিল। চৈতি ভয়ে ভয়ে তাকালো পিছনে। সাথে সাথে অন্তরাত্মা কেঁপে উঠল তার। আবার উদয় ভাই তার দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছে। চোখে মুখে তীক্ষ্ণতা। চৈতি ফাঁকা ঢোক গেল। উদয় তৎক্ষণাৎ বলল না তাকে কিছু। বাগানের ভূমি থেকে একটা মোটা লাঠি তুলে এসে বসলো বৈঠকখানা আসনে। পায়ের উপর পা তুলে অন্তত ঠান্ডা কণ্ঠে বলল, প্লিজ কন্টিনিউ। চৈতির অন্তরাত্মা কেঁপে উঠল যেন। সাথে সাথে কান্না পেল ভীষণ। সকাল হতে তার সাথে কেন এমন হচ্ছে? মুখ থেকে উদয়ের বিরুদ্ধে কিছু বললে সেখানে সে এসে উপস্থিত। চৈতির ভাবনার মাঝে আবার মুখ খুলে উদয় ধমকে বলল, কি হলো, এখন কথা বলছিস না কেন? চৈতির বুকে ধুকপুকানি আরও প্রবল হয়ে উঠল। তুতলে বলল, না মানে ইয়ে? কিসের না মানে ইয়ে? এতক্ষণ তো মুখে খই ফুটছিল, এখন কি হয়েছে? এখন তোতলাচ্ছিস কেন? চৈতি ফের ঢোক গিলল। জবাব দেওয়ার মতো খুঁজে পেল না কিছু। মিথ্যে কিছু বলে যে পরিস্থিতি সামাল দিবে তার উপায় নেই। উদয় ইতিমধ্যে নিজের কানে সবটা শুনে নিয়েছে। এখন মিথ্যে কিছু বলার চেষ্টা করলে পরিস্থিতি আরও বিগড়ে যাবে। সকালে তো ইনুস খন্দকার এসে তাকে বাঁচিয়ে নিয়েছিলে, এখন কে বাঁচাবে? চৈতি অসহায় চোখে চারপাশে তাকালো। হঠাৎ তার মাথায় মস্তিষ্কে হানা দিল একটা দুষ্টু বুদ্ধি। এখান থেকে তাকে পালাতে হবে, নয়তো আজ আর উদয়ের হাত থেকে তার পরিত্রাণের কোনো উপায় নেই। চৈতি আর এক মুহূর্ত বিলম্ব করল না। ভীতিসন্ত্রস্ত মুহূর্তে ধীরে ধীরে এক পা দুপা করে পিছু হটতে লাগলো। সামান্য দূরত্ব তৈরি হতে পিছন ঘুরে জোরে দৌড়ে গেল গৃহের ভিতর। উদয় দাঁতে দাঁত পিষল, হাতের লাঠিটা শক্ত করে ধরে বলল, পালিয়ে যাবি কোথায়? তোকে শুধু একবার হাতের কাছে পাই, তারপর দেখব তুই কত উঠতে পারিস। রাত্রি খুব বেশি নেই। ঘড়ির কাঁটা কেবলমাত্র 10টা স্পর্শ করছে। খন্দকার বাড়ির খাবারের কক্ষ ধীরে ধীরে কোলাহলে মুখরিত হয়ে শুরু করছে। একে একে বাড়ির সকল সদস্যরা কক্ষে প্রবেশ করছে খাবারের জন্য। এ বাড়ির লোকেরা সচরাচর এই সময়ে রাতের খাবার গ্রহণ করে, যদিও সময় বিশেষ ভিন্নতা আসে। বাড়ির সবাই খাবার কক্ষে জমায়েত হলে চৈতি এখনো নিজের কক্ষে। ক্ষুধায় পেট চৌচৌ করছে তার। সেই বিকেলে উদয়ের ভয়ে সে কক্ষে এসে লুকিয়েছে, তারপর আর বেরোনি। সন্ধ্যার নাস্তাটা করা হয়নি। অবশ্য সন্ধ্যায় বেশ কয়েকবার সীমা বেগম তাকে ডেকে গেছেন নাস্তার জন্য, তবে সে ভাব দেখে বলেছিল, আমার খিদে নেই, খেতে ইচ্ছে করছে না। এখন সেই ভাবের মজা নিজেই টের পাচ্ছে। না, এভাবে বসে থাকা যাবে না, এখন তাকে গিয়ে খেয়ে আসতে হবে। আর খাবার কক্ষে সবার সামনে উদয় তাকে কিছু বলতে পারবে না। চৈতি আর বসে রইল না, এগিয়ে এসে দরজার পাল্লায় সামান্য ফাঁক করে আশেপাশে সতর্ক দৃষ্টিতে উঁকি দিল বাইরে। আশেপাশে উদয় নিয়ে নিশ্চিত হয়ে সোজা দৌড় দিল খাবার কক্ষের দিকে। খাবার কক্ষের দরজা থেকে প্রবেশ করতে তার চোখে পড়ল উদয়কে। তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়েছে দরজার দিকে, যেন তারই অপেক্ষাতে ছিল। ঢোক গিলল চৈতি। মাথা নুইয়ে বসলো একটি চেয়ারে। তবে খাবার কক্ষে প্রায় সবাই আছে, শুধু কৌশিক নেই। ইউসুফ খন্দকার, ইস্তিয়াক খন্দকার, উদয়, নিহার, নিশি, চৈতি এরা সবাইকে খেতে বসেছে। ইউনুস খন্দকারের স্ত্রী উর্মি বেগম আর ইউসুফ খন্দকারের স্ত্রী সীমা বেগম খাবার পরিবেশন করছে। আর ইস্তিয়াক খন্দকারের স্ত্রী রাফিয়া একটা চেয়ারে বসে রিক্তকে খাইয়ে দিচ্ছে। ছেলেটা চারিদিকে ছোটাছুটি করছে। একটু পরপর এসে মায়ের হাত থেকে এক লোকমা খাবার মুখে নিয়ে যাচ্ছে। এই রিক্তটা রাফিয়াকে একদম জ্বালিয়ে মারল। কোথাও একটু শান্তি দেয় না। প্রথম সন্তানের পর তিনি আবার অন্তঃসত্ত্বা। 4 মাস চলছে, অথচ সারাদিন এই ছেলের পিছনে ছুটে ছুটে তার জীবন নষ্টগত। ভাত পর্যন্ত মায়ের হাত ব্যতীত খাবে না। বাড়ির সবাই কত চেষ্টা করলো তাকে খাইয়ে দিতে,
দিবি, কিন্তু না, সে খাবে না। সে শুধু মায়ের হাতে খাবে। অগত্যা রাফিয়াকে এই শরীর নিয়ে 3 বেলা কখনো বসে কখনো হেঁটে হেঁটে খাইয়ে দিতে হচ্ছে ছেলেকে। ইসুফ খন্দকার চারপাশে ধীর দৃষ্টিতে তাকালেন। এরপর সামান্য ভুরু কুচকিত করে বললেন, কৌশিক কোথায়? প্রশ্নটা করার সাথে সাথে একজন যুবক এসে প্রবেশ করলো খাবার কক্ষে। লম্বাটে ফর্সা তার দেহ, মাথায় কিঞ্চিত লম্বা চুলগুলো উস্কো খুস্কো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ললাটে জুড়ে। শরীরে জড়ানো হালকা আকাশ রঙের শার্টের হাতা কোনোইব্দ গোঠানো, কাঁধে ব্যাগ যা প্রমাণ করছে সে এইমাত্র বাড়িতে ফিরছে। যুবকটি খুব স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে এলো খাবার টেবিলের নিকট। কাঁধে ব্যাগ ঝুলানো ব্যাগটা একটা চেয়ারের সাথে ঝুলিয়ে ধপাস করে বসে পড়ল। কণ্ঠটা একটু উঁচু বলে, মা খেতে দাও। তার কণ্ঠে কোনো আড়ষ্টতা নেই, নেই কোনো বাড়তি ভূমিকা। ইনি এই গৃহের বড় কর্তা, জনাব ইউনুস খন্দকারের মেজপুত্র খন্দকার কৌশিক আহমদ। গ্রাম্য একটা প্রবাদ আছে, মাজ্জা খায় ভাজ্যা। এই প্রবাদ বাক্যটার সবচেয়ে বড় প্রমাণ এই কৌশিক। সে সত্যি এই গৃহে সবাইকে ভেজে ভেজে খাচ্ছে। তার আচরণ, কথাবার্তা, জীবনযাপন সব কিছুতে রয়েছে এক প্রকার লাগামের স্বেচ্ছাচারিতা। আর অন্য দুই ভাইয়ের তুলনায় যেন সম্পূর্ণ বিপরীত। বড় ভাই উদয় মেধাবী, গম্ভীর আর স্বল্পভাষী। ছোট ভাই নিহার প্রাণবন্ত, হাস্যজ্জ্বল, রসিক। মেধাবী উদয়ের মতো না হলেও মোটামুটি, আর এ রকচটা, গম্ভীর, বেপরোয়া। কলেজে একদিন যায় তো 3 দিন যায় না। বইয়ের সাথে তো তার বহুদিনের শত্রুতা। সব ক্লাসে কোনো রকম টেনে টুনে পাশ করে এসেছে। এই সময় নিজের মন মর্জি অনুযায়ী চলে। ইউনুস খন্দকার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন কৌশিকের দিকে। কর্কশ কণ্ঠে প্রশ্ন করলেন, কেবল ফিরছে বাড়িতে? কৌশিক নির্বিকার কণ্ঠ। ইউনুস খন্দকার তেতে গেলেন। কণ্ঠে ক্রোধ নিয়ে বললেন, এটা তোমার বাড়ি ফেরার সময়? কোনো ভদ্রঘরের সন্তান এত রাত করে বাড়ি ফিরে? কাজ ছিল? কী এমন রাজকাজ ছিল তোমার, যার জন্য এত রাত হলে বাড়ি ফিরতে? পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছিল। এখন ইউনুস খন্দকার শান্ত করা প্রয়োজন। সাথী বেগম এগিয়ে এলেন। তারপর কাপড়টা একটু টেনে বললেন, আহ, ছেলেটাকে এভাবে বকছেন কেন দাদা? হয়তো সত্যি ওর কোনো কাজ ছিল। উর্মি বেগম সাহেব জানলেন তার কথা। স্বামীর দিকে দৃষ্টি নিয়ে বললেন, তাই তো, ওর কি কোনো কাজ থাকতে পারে না? আর তাছাড়া খাবার সময় এভাবে বকাবকি করতে হয় না। আপনারা খাওয়া শুরু করুন, এরপর কথা পরে হবে। এরপর তিনি তাকালেন কৌশিকের দিকে, স্নেহ মিশ্রিত কণ্ঠে বললেন, যা বাবা, হাত মুখ ধুয়ে আমি খাবার দিচ্ছি। কৌশিকে আর পুরোপুরি হাত মুখ ধুতে গেল না। মায়ের কথা শুনে পাশের বেসিন থেকে হাত দুটো সামান্য পানি ছিটিয়ে আবার ফিরে এলো। উর্মি বেগম আর সাথী বেগম একে অপরের মুখ চাওয়াচাই করলেন, তবে কিছু বললেন না। ইউনুস খন্দকারের মুখভাবে ছেলের প্রতি বিরক্তভাব ফুটে উঠলেন। ওষ্ঠ ফাঁকা করে কিছু বলতে গিয়ে থেমে গেলেন। এই ছেলেকে কিছু বলে লাভ আছে কি? এ তো বরাবরই এমন। এত বছর এত কিছু বুঝিয়েও তো একে ভালো বানাতে পারল না। এদিকে চৈতি যেন নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। খাবারের কক্ষে এত কিছু হচ্ছে, অথচ উদয় তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। চোখে মুখে সেই পূর্ণতা, ন্যায়ের তীক্ষ্ণতা। মনে হচ্ছে যেন তাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। চৈতি একদিকে অস্বস্তি লাগছে, অন্যদিকে ভয়। নিজের ওই অস্বস্তিবোধটা কাটাতে তাকালো ইউনুস খন্দকারের দিকে। কণ্ঠে কৃত্রিম উচ্ছ্বাস নিয়ে বলল, জানো তো বড় চাচু, আমার পুরনো বান্ধবী ফিরে এসেছে। ইউনুস খন্দকার নিজের থালায় হাত দিতে দিতে শুধলেন, কোন বান্ধবী? আরে ওই যে শ্রাবণ্য, আমাদের সাথে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছিল, তারপর কি হলো, অন্য কোথাও চলে গেল। ও আবার ফিরে এসেছে, টিসি নিয়ে আমাদের কলেজে ভর্তি হয়েছে। ইউনুস খন্দকার হাত থেমে গেলেন। কণ্ঠে কিছুতে উত্তেজনা নিয়ে তিনি শুধলেন, কে ফিরে এসেছে? শ্রাবণ্য, আমার সেই ছোটবেলা বান্ধবী। আমাদের বাড়িতে তো কত এসেছিল, তোমার মনে নেই? ইউনুস খন্দকারের মুখশ্রী ফ্যাকাশে রূপ ধারণ করলো। দৃষ্টি ঘুরিয়ে তিনি তাকালেন ইসুফ খন্দকার আর স্ত্রী খন্দকার উর্মি বেগম আর সাথী বেগম দিকে। সবার চোখে মুখের একই অবস্থা। এতক্ষণে তারা হয়তো বুঝতে পেরেছেন তাদের ছেলে দেরি করে বাড়ি ফেরার কারণ। পুরনো অতীতে আবার ফিরে আসছে। হয়তো সে যোগাযোগ হতে চলছে বর্তমানের সাথে। রাত বেড়েছে। নিস্তব্ধতার আবরণ ঢেকে সমগ্র খন্দকার বাড়ি। দূরে কোথাও নিশাচর পোকার একঘেয়ে ডাক, আর দেওয়ালে ঝুলন্ত ঘড়ির অবিরাম টিকটাক শব্দ ছাড়া আর কোনো শব্দ শ্রুতিগোচর হচ্ছে না। ঠিক এমন সময় নিঃশব্দে নিজের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো কৌশিক। লম্বা লম্বা
পদক্ষেপে সিঁড়ি বেয়ে নিচে নেমে গৃহের সামনে এসে দাঁড়ালো। সামনে রাখা কালো রঙা বাইকটি দিকে কয়েক মুহূর্তে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে স্টার্ট দিল। পরক্ষণে ইঞ্জিনের গর্জন নিস্তব্ধ রাতকে চিরে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যে বাইকটা অন্ধকার রাস্তা ভেদ করে ছুটে গেল অজানা কোনো গন্তব্যের দিকে। উদয় নিজের কক্ষ সংলগ্ন বারান্দায় দাঁড়িয়েছিল, দৃষ্টি স্থির রেখে রাস্তার দিকে। সে জানতো আজ রাতে কৌশিক আবার বেরোবে। তাকে আজ আটকানো রাখার সাধ্য এইবারই কারণেই। উদয় তপ্ত নিঃশ্বাস ফেলল। আরও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ধীর পায়ে নিচে নেমে গেল। মাথাটা কেমন ভার ভার লাগছে। এই মুহূর্তে এক মগ ব্ল্যাক কফি প্রয়োজন তার। বসার কক্ষে ডিম লাইটে স্নিগ্ধ হলো। উদয় মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে নিল। এরপর এগিয়ে গেল রান্নাঘরের দিকে। দরজা থেকে ভেতরে প্রবেশ করতে উদয় দেখা পেল চৈতির। তার দিকে পিঠ করে কিছু একটা করছে। এখনও বোধহয় তার উপস্থিতি অনুভব করতে পারেনি। উদয় ভুরু কোঁচকাল, গম্ভীর কণ্ঠে শুধল, এত রাতে এখানে কি করছিস তুই? চৈতি লাফিয়ে উঠল, দ্রুত কিছু একটা লুকিয়ে ফেলল। তারপর তাকালো উদয়ের দিকে। উদয় দৃষ্টি তীক্ষ্ণ হলো, সন্ধিহান কণ্ঠে শুধল, আমাকে দেখে কি লুকালি তুই? চৈতি নিরুত্তর। উদয় ফের গুরুগম্ভীর কণ্ঠে শুধল, কি হলো, কথা বলছিস না কেন? চৈতি এবারও কোনো জবাব দিল না। উদয় অধৈর্য হয়ে ধমকে উঠল, কি হলো, সমস্যা কি? কথা বলবি নাকি থাপড়ে তোর মুখ খোলাবো? চৈতি ভীত হলো। ধমকের দাপটে ঈষৎ কেঁপে উঠল তার দেহখানা। তাড়াহুড়ো করে মুখ থেকে বের করতে গিয়ে বেরিয়ে এলো পাউডার জাতীয় কিছু, যা বাতাসের সাথে উড়ে উড়ে পড়লো উদয়ের মুখের উপর। হকচকে উঠল উদয়, দ্রুত চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নিল। সাথে সাথে মেজাজ পেয়ে গেল। তবে রেগে গিয়ে কিছু বলতে গিয়ে থেমে গেল। কেমন হরলিক্স লেগে একটা গন্ধ পাচ্ছে। এ বাড়িতে রিক্ত ব্যতীত আর কেউ হরলিক্স খায় বলে উদয়ের জানা নেই। তবে কি চৈতি এত রাতে হরলিক্স চুরি করতে এসেছে এখানে? সে চোখ মেলে তাকালো, কণ্ঠে বিস্ময় নিয়ে শুধল, তুই এত রাতে রিক্তের হরলিক্স চুরি করতে তোরে খাচ্ছিলি চৈতি? কৌশিক আর কৌশল নাম দুটো নাকি গুলিয়ে ফেলছেন, তাই কৌশল নামটা করে নিহান করে দিয়েছি। সে চোখ মেলে তাকালো, কণ্ঠে বিস্ময় নিয়ে শুধল, তুই এত রাতে রিক্তের হরলিক্স চুরি করে খাচ্ছিলি চৈতি? চৈতি অপ্রস্তুত হলো। আজ সকাল থেকে কি হচ্ছে তার সাথে, কোথাও একটু শান্তি পাচ্ছে না। আর এখানে তো চুরি করেও নেই। ঘুমাতে গিয়ে দেখে জগে পানি নেই, তাই পানি নিতে এসেছিল রান্নাঘরে। এখানে এসে দেখে হরলিক্সের কৌটোটা চুলের কাছে রাখা। একটু লোভ লাগলো আর এক চামচ মুখে দিল। আর তখনই উদয় এসে হাসির। চৈতির দৃষ্টি ছন্নছাড়া হয়ে গেল। আমতা আমতা করে ফুটল, আমি চুরি করিনি, পানি নিতে এসেছিলাম। এখানে এসে হরলিক্সের কৌটো থেকে একটু খেতে ইচ্ছা করলো, তাই এক চামচ মুখে দিয়েছিলাম মাত্র। উদয় তাকিয়ে দেখলো পাশে একটা শূন্য জগ রাখা, অর্থাৎ মেয়েটা মিথ্যে বলেনি। তবুও চোখে মুখের গাম্ভীর্যতা ধরে রেখে সে শুধল, চুরি কাকে বলে? চৈতি তীব্র অস্বস্তি নিয়ে হাত কসলাতে শুরু করলো। জবাব দিল না কোনো। উদয় ধমকালো, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? চৈতি মাথা নেড়ে নিল। হাত কসলাতে কসলাতে জবাব দিল, জানি না। সামান্য এই প্রশ্নের জবাবও জানিস না? মেরেছে তোকে টাকা খরচ করে পড়ায় কি করতে? কোথাকার কথা, কোথায় যাচ্ছে? কথা ছিল হরলিক্স চুরি করতে, এখন গেছে পড়াশোনায়। সব কিছুতে এই লোকের বাড়াবাড়ি। সে না হয় হরলিক্সের কৌটো থেকে একটুখানি খেয়েছিল, তাতে এত জেরা করা খেয়েছে? মেয়েটা মনে মনে বিরক্ত হলো, তবে বলল না কিছু। উদয় ফের গম্ভীর কণ্ঠে বলল, শুধু স্কুল কলেজে যাস আর বাড়ি আসিস, পড়াশোনার নামে ঠনঠান। দাঁড়া, কাল আমি মেজর সাথে কথা বলছি। পড়াশোনা না করে শুধু শুধু তোর পিছনে টাকা খরচ করে কী লাভ? বাবার কথা শুনে চমকে উঠল চৈতি। ভীত হলো তার অন্তর। এমনি তার বাবা মা সারাক্ষণ পড়ে না করে তাকে বকাবকি করে, এখন যদি আবার শুনে এই কথা, তাহলে তো কথাই নেই। চৈতি তাড়াহুড়ো করলো, ব্যস্ত কণ্ঠে বলল, আমি জানি চুরি কাকে বলে। শুধু শুধু এ কথা আমার আব্বুকে বলার প্রয়োজন নেই। আচ্ছা আগে বল চুরি কাকে বলে? চৈতি আর চোখে তাকালো উদয়ের দিকে। তারপর এক নিঃশ্বাসে বলল, কাউকে না বলে বা অনুমতি ছাড়া কোনো কিছু নিয়ে নেওয়াকে সাধারণভাবে চুরি বলে। উদয় দৃষ্টি তীক্ষ্ণ হলো। ওষ্ঠ বাক্যে প্রশ্ন করলো, তাহলে তুই যে রিক্তের হরলিক্স খেয়েছিস বা নিয়েছিস, এক্ষেত্রে ছোট চাচি বা রিক্তকে বলেছিস বা তাদের অনুমতি নিয়েছিস? চৈতি থমথমে কণ্ঠে জবাব দিল, না। তাহলে তোর এই কাজটা কিসের আওতায় পড়ে? চৈতি চুপ করলো। উদয় ধমক স্বরে বলল, জবাব দে। চৈতি কটমট করে তাকালো, দাঁতে দাঁত পিষে জবাব দিল, চুরির।
উদয় কিছুক্ষণ নীরব দৃষ্টিতে চৈতির মুখভাব পর্যবেক্ষণ করলো, এরপর হুট করে বলল, এবার তাহলে বাড়ির লোক ডাকি, তারা একটু দেখুক তাদের মেয়ে এই রাতের আধারে কি করে আর করে বেড়াচ্ছে। চৈতির ভিতরটা যেন শীতল আতঙ্কে কেঁপে উঠল, বুকের ভেতরে ধুকপুক ধুকপুক শব্দটা তীব্র হয়ে উঠল। এ সামান্য আবার বাড়ির লোককে টেনে আনার কি প্রয়োজন? তারা যদি এসে দেখে সে হরলিক্স চুরি করে খেয়েছে, তাহলে মান সম্মান বলে আর কিছুই অবশ্যই থাকবে না। নিশি আর নিহান তাকে সারাদিনে এই নিয়ে খেপাবে। চৈতি ব্যস্ত হলো। বিচলিত কণ্ঠে বলল, এইটুকু সামান্য কারণে আবার বাড়ির লোককে ডাকতে হবে কেন উদয়ভাই? আপনি দয়া করে তাদের ডাকবেন না। সামান্য অপরাধ থেকে মানুষ বড় বড় অপরাধ করার সাহস পায়। আজ যদি তোকে ছেড়ে দেয়, তাহলে কাল তুই আরও বড় কিছু চুরি করার সাহস পেয়ে যাবি। তাই তোকে শুধরানোর জন্য, তোর ভালোর জন্য আজ যা করার করতে হবে। চৈতি ইচ্ছে হলো চিৎকার করে বললে, আমার এত ভালো করে প্রয়োজন নেই যেখানে বাড়ির লোকদের সামনে মান সম্মান থাকবে না। মনে মনে কথাটা বলল, মুখে বলতে পারল না চৈতি। সে বেশ বুঝতে পারছে এই লোক তার উপর প্রতিশোধ নিচ্ছে। সকাল বিকাল বলদ বলার প্রতিশোধ, নয়তো সামান্য হরলিক্স চুরির জন্য এতটা কঠোর হওয়া উচিত নয়। চৈতি গলার স্বর যথাসম্ভব কোমল রাখো, অনুনয় কণ্ঠে বলল, আমি আর চুরি করবো না উদয়ভাই, আপনি দয়া করে বাড়ির লোকদের ডাকবেন না। ভবিষ্যতে কি করবি বা না করবি তা পরে দেখা যাবে। আগে আজ যা করছিস তার বিচার হোক। উদয় নির্বিকার কণ্ঠস্বর। চৈতির কান্না পেল ভীষণ। সবসময় তার সাথে কেন এমন হয়? না কারো বদনাম করে একটু শান্তি পায়, না একটু হরলিক্স চুরি করে। চৈতির নাক টানলো, ধরা গেল বলল, আমি আর জীবনে কিছু চুরি করা তো দূরে থাক, অন্যের কোনো জিনিস ছুঁয়ে দেখব না। এবারের মতো দয়া করুন উদয়ভাই, কাউকে ডাকিয়েন না। উদয় চৈতির কোনো কথা কান দিল না। সে পিছনে ঘুরল বাড়ির সকলকে ডেকে আনার জন্য। চৈতি দিশেহারা হলো। কোনো উপায় না পেয়ে পেয়ে বসলো উদয়ের পায়ের কাছে। দুই হাতে উদয়ের দুই পা জড়িয়ে ধরে বলল, এমন করছেন কেন উদয় ভাই? বলছি তো আমি আর চুরি করব না। ক্ষমা মহৎ গুণ, দয়া করে এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। উদয়ের হৃদয় তবুও একটু কোমল হলো না। সে আজ বাড়ির সবাইকে ডাকবে। চৈতি যদি অন্য কিছু চুরি করে ধরা পড়তো তাহলে একটা কথা ছিল, কিন্তু সে ধরা পড়ছে হরলিক্স চুরি। মেয়েটাকে কি করবে ভেবে পেল না। উদয়ের পা পর্যন্ত ধরেছে, তারপর লোকটার একটু দয়া হলো না ওর উপর। চৈতি এলোমেলো দৃষ্টি ফেললো, হাতের মধ্যে অনুভব করলো উদয়ের প্যান্টের অংশ। ফট করে সে ভুলে বলল, আপনি যদি এখন বাড়ির লোকদের ডাকেন তাহলে আমি আপনার প্যান্ট ধরে টান দিব উদয়ভাই। উদয় চমকালো, থমকালো, চোখ বড় বড় করে শুধলো, কি বললি তুই? তাড়াহুড়ো কি থেকে কি বলে ফেলেছে চৈতি নিজেও জানে না। সে দমে গেল না। ওই যে কথায় আছে না, বন্দুকের গুলি আর মুখের বুলি একবার বেরিয়ে গেলে তা ফিরিয়ে আনা সম্ভব না। কথাটা যখন একবার মুখ থেকে বেরিয়ে ফেলছে তখন আর তো ফিরিয়ে আনা সম্ভব নয়। এখন এটাকে পুঁজি করে তাকে বাঁচাতে হবে। চৈতি একটু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো, জোর গলা বলল, আপনি যদি এখন বাড়ির কাউকে ডাকেন তাহলে আমি আপনার প্যান ধরে টেনে খুলে দেবো। সম্মান গেলে একা আমার যাবে, আপনারও যাবে, মরলে দুজনে একসাথে মরব। উদয় হতভম্ব। সে জানে চৈতি একটু চঞ্চল, ছটপটে, দুষ্টু স্বভাবের মেয়ে। তাই বলে মুখে লাগামও থাকবে না। একজন পুরুষকে এমন হুমকি দেওয়া কোনো নারীর ক্ষেত্রে শোভা পায়? অন্তত উদয় যে মানদণ্ডে সবাইকে মাপে তাতে শোভা পায় না। উদয় দাঁতে দাঁত পিষল, কটমট করে তাকালো। দিন দিন দেখছি বেয়াদবে পরিণত হচ্ছিস। কাকে কি বলতে হয় বা বলা যায় সে কাণ্ড পর্যন্ত হারিয়েছিস। চৈতি নিরুত্তর, মুখ ফুলিয়ে দু হাতে আঁকড়ে ধরল উদয়ের প্যান্ট। উদয় চিবিয়ে চিবিয়ে বলল, প্যান্ট ছাড় চৈতি। না, ছাড়বো না। আগে বলুন আপনি বাড়ির কাউকে ডাকবেন না। ডাকবো, 100 বার ডাকবো। তাহলে আমি নিঘাত আপনার প্যান্ট ধরে টান দেবো। উদয় দাঁতে দাঁত পিষে নিজের কোষ সংবরণ করার চেষ্টা করলো। কয়েক গম্ভীর নিঃশ্বাস ফেলল। শেষবারের মতো বলছি, প্যান্ট ছাড় চৈতি। আমি সম্পর্কে তোর বড় ভাইয়ে। মান ইজ্জত যদি না থাকে তাহলে বড় ভাই দিয়ে কী করবো? আজ যদি বাড়ির লোকদের সামনে আমার সম্মান না থাকে তাহলে আপনার কোমরে প্যান্ট থাকবে না, এই বলে দিলাম। চৈতি, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। আমি বাড়াবাড়ি করছি নাকি আপনি? সামান্য একটু হরলিক্সে তো খেয়েছি, তা নিয়ে যা শুরু করছেন। উদয় মেজাজ বিগড়ালো তীব্রভাবে। এবার এই মেয়েটাকে শিক্ষা না দিলে নয়। আজ দুইবার তাকে বলদ বলেছে, এখন আবার বেয়াদবি করছে। কত বড় সাহস, তাকে প্যান্ট খুলে নেওয়ার হুমকি দিচ্ছে। উদয়ের চোখ মুখ শক্ত হলো, কণ্ঠে কাঠিন্যতা এনে বলে, দাঁড়া তুই, আজ হচ্ছে তোর।
কথাটা বলে সে গলা উঠল, কণ্ঠ বাড়িয়ে সে শুধু মেয়ে। বাকিটুকু আর পড়তে পারল না। তার পূর্বে উদয়ের প্যান্টে টান পড়ল, হকচকে উঠল বেচারা, কলিজা কেঁপে উঠল যেন দ্রুত। হন্তদন্ত প্যান্টের কোমর টেনে নিল, আতঙ্কিত করে বলল, এ কি, তুই আবার প্যান্ট ধরে টানছিস কেন? আপনি বাড়ির লোকদের ডাকতে নিয়েছিলেন তাই। উদয় মুহূর্তের জন্য বাক্সতে হারিয়ে পেল। বিস্ময় আর অবিশ্বাসের জন্য গলা টিপে ধরছে তার। চৈতি সত্যি তার প্যান্টে টান দিয়েছে। উদয় দ্রুত নিজের পা ছাড়িয়ে নিতে চাইল চৈতির বাঁধন থেকে। ব্যস্ত হয়ে বলল, আমার পা প্যান্ট দুটোই ছাড় চৈতি। আগে বলুন, আপনি বাড়ির লোকদের ডাকবেন না? উদয় নতি স্বীকার করতে ইচ্ছে হলো না। এ বাড়ির সবচেয়ে বড় পুত্র হয়ে সে কিনা এই পুচকি মেয়ের অভিমুখে হার মেনে নিবে। কিন্তু কিছু করার নেই, এই মেয়ে সুবিধার নেয়। একবার তার প্যান্ট টান দিয়েছে, এরপর যদি সত্যি সত্যি প্যান্ট খুলে নেয়, এই মেয়ের মান সম্মান কোনো বালাই না থাকলেও তার তো আছে। উদয় আর তর্কে না গিয়ে বলে, আচ্ছা ডাকবো না। চৈতি সন্ধিহান কণ্ঠে শুধু বলল, ঠিক আছে, একদম 3 সত্যি। উদয় দাঁতে দাঁত পিষে জবাব দিল, 3 সত্যি। চৈতি বিশ্বাস করলো উদয়ের কথা। ধীরে ধীরে সে পা ছেড়ে দিল। উদয় আর এক মুহূর্ত দাঁড়ালো না ওখানে। লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। এখন আর ব্ল্যাক কফির প্রয়োজন নেই। মাথা যে ভার ভাবটা ছিল তা এতক্ষণে চৈতির তামাশা দেখতে দেখতে কেটে গেছে। এখন নিজ কক্ষে যেতে পারলে শান্তি। উদয় চলে যেতে স্বস্তির নিঃশ্বাস ফেলল চৈতি। যাক বাবা, লোকটা এতক্ষণে গিয়েছে। এখন কয়েকদিন এর থেকে দূরে থাকতেই হবে। আজ যা কাণ্ড ঘটালো তাতে এর সামনে গেলে বিপদ। কখন না আবার 2-4টা চড় থাপ্পড় লাগিয়ে দেয়। সব সময় তো সে এভাবে ভয় দেখে ব্ল্যাকমেল করে বাঁচাতে পারবে না। রাত্রি ক্রমশ গভীর আর অতলে নিমজ্জিত হচ্ছে। চারপাশ যেন ঘন স্তব্ধতায় এক অদৃশ্য আবরণে আচ্ছন্ন। কোথাও যেন কোলাহল নেই, সে নেই মানব চঞ্চলতার ক্ষীণতম চিহ্ন। এই নিস্তব্ধতার বুক চিরে বেরিয়ে এলো কৌশিক বাইকটা নিয়ে। এসে থামলো একটা একতলা বাড়ির অভিমুখে। বাহ্যিক বাড়িটি তেমন জৌলুস নেই। ইট সিমেন্ট দ্বারা নির্মিত অতি সাধারণ একটা ভবন। দীর্ঘজন মানুষজন না থাকে রং চড়ে গেছে। যদিও নতুন করে মেরামতের কাজ চলছে, তবে পুরো বাড়ি মেরামত বা রং করা হয়নি। কৌশিক বাইক থেকে নেমে দাঁড়ালো। বাইকের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট এবং একটা লাইটার বের করে আনলো। অন্তত অভ্যস্ত ভঙ্গিতে একটা সিগারেট ঠোঁটে গুঁজে লাইটারে ক্ষুদ্র শিখে তাতে আগুন ধরালো। পরক্ষণে দীর্ঘ এক টান দিল। নাক মুখ থেকে ধোঁয়া উড়াতে উড়াতে তাকালো বাইরের দিকে। সামনের আলো ব্যতীত পুরো বাড়ির ভিতরটা অধারে রাখা। হয়তো ভিতরে সবাই ঘুমিয়ে পড়ছে। তো কৌশিক তাচ্ছিল্য হাসলো। তাকে শেষ করে, তার ঘুম নষ্ট করে কি শান্তিতে না ঘুমাচ্ছে এই বাড়ির বাসরত বোকামেটি। আচ্ছা, সে কি জানে কৌশিক এখনও তার জন্য অপেক্ষা করছে, তার জন্য প্রতিনিয়ত গুমড়ে গুমড়ে মরছে? হয়তো জানে না। জানলে কি এখনও তাকে এত দূরে সরিয়ে রাখতে পারত? তাকে ভুলে দিব্যি অন্য কোথাও হেসে খেলে জীবন কাটাতে পারত? কৌশিক ফের একটা লম্বা টান দিল সিগারেটে। বাতাসে নিকোটিনযুক্ত ধোঁয়া উড়িয়ে দিতে গুনগুনে বলল, দিকে দিকে জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে। সুদীর্ঘ এক রাত কাটিয়ে অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব আকাশে উন্মোচিত হয়েছে ভোরের সোনালি আলো। ধীরে ধীরে সূর্যের উজ্জ্বল কিরণ ছড়িয়ে পড়ছে চারপাশে। আর তার সঙ্গে রাতের গাঢ় স্তব্ধতা নিমজ্জিত শহরটি অলস নিদ্রা ভেঙে পুনরায় প্রাণ ফিরে পেতে শুরু করছে। চৈতি এই ক্ষণে অন্তত সতর্ক পদক্ষেপে নিজের কক্ষের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। তার পরনে পরিচ্ছন্ন কলেজের ড্রেস, কাঁধে ঝোলানো ব্যাগ। কলেজ শুরু হতে এখনও যথেষ্ট সময় বাকি, অথচ কোচিং আছে। যদিও কোচিং 8টায় শুরু, এখন বেজেছে মাত্র 7টা। তাদের খন্দকার বাড়ি থেকে কোচিং বা কলেজে যেতে 5-6 মিনিটের বেশি সময় ব্যয় হয় না। তবু আজ চৈতি একটু তাড়াতাড়ি বেরিয়েছে। গত রাতে যে ঘটনা ঘটেছে তারপর সে কিছুতেই উদয়ের সামনে পড়তে চায় না। আর বাড়িতে থাকলে নিখাদ ওই ব্যাটার অভিমুখে আবার পড়তে হবে। চৈতি আশেপাশে দৃষ্টি বুলিয়ে এসে দাঁড়ালো বসার কক্ষে। এরপর গলা হয়েছে বলল, মা, আমি কোচিংয়ে যাচ্ছি। উর্মি বেগম সাথী বেগম রান্নাঘরে সকালের নাস্তা বানাচ্ছিলেন। চৈতি কণ্ঠ কানে আসতে উর্মি বেগম উকি দিলেন সেখান থেকে। গলা উঁচিয়ে বললেন, এত তাড়াতাড়ি? কেবল তো 7টা বেজেছে। আজ একটু তাড়াতাড়ি যেতে হবে, কাজ আছে। ওই বান্ধবীর থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস নিতে হবে।
কিন্তু এখানে তো সকালের তো নাস্তা তৈরি হয়নি, তুই দাঁড়া, আমি ঝটপট দুটো রুটি ভেজে দেই তোকে। আরে আমার তাড়াহুড়ো করতে হবে না, আমি ক্যান্টিনে খেয়ে নিব। কথাটা বলে চৈতি আর দাঁড়ালো না, হেলে দুলে বেরিয়ে এলো গৃহ থেকে। খন্দকার গৃহের অভিমুখে তাদের গাড়ির রাখা গ্যারেজের পাশ কাটিয়ে যাওয়ার সময় চৈতির কানে এলো কিছু খচখচ শব্দ। মেয়েটা থেমে গেল, কৌতূহল হয়ে উকি দিয়ে গ্যারেজের ভিতরে কেউ একজন গাড়ি মেরামত করছে। শরীরের অর্ধেক অংশ গাড়ির নিচে থাকায় মানুষটিকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, তবে তার দুই পা বাইরে। চৈতি ধরে নিল এটা কৌশিক। মেকানিক্যাল কর্মকাণ্ডে তার অল্প স্বল্প দক্ষতা আছে। বাড়ির গাড়িগুলোতে কিছু হলে বেশিরভাগ ক্ষেত্রে সেই প্রথমে পর্যবেক্ষণ করে। বাড়িতে বৈদ্যুতিক কোনো ঝামেলা হলে বা ইলেকট্রনিক্সের কোনো বস্তু নষ্ট হলে মাঝে মাঝে তা সারিয়ে নেওয়া হয়। কৌশিককে এভাবে অর্ধেক শরীর গাড়ির ভিতর নিচে আর পা দুটো বাইরে দেখে রাখতে হঠাৎ তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল চৈতির মাথায়। ছেলেটা এমনি সবার সাথে যেমন আচরণ করুক না কেন, তাদের ভাই বোনের সাথে খুব রেগে না কথা বলেও কখনো দুর্ব্যবহার করে না, মাঝে মাঝে দুষ্টুমি করে। চৈতির নিকট উদয়ের থেকে কৌশিকের কম ভয়ানক মনে হয়। মেয়েটা নিঃশব্দে পা টিপে টিপে গ্যারেজের ভিতরে প্রবেশ করলো। এরপর একটু ঝুঁকে আলতো করে সুড়সুড়ি দিল গাড়ির নিচে থাকা লোকটার পায়ে। সঙ্গে সঙ্গে লোকটা নিজের পায়ে ঝাঁকি দিল। হুঙ্কার ছেলে বলল, কোন বেয়াদব আমার পায়ে সুড়সুড়ি দিল? চৈতি চমকে উঠল। এ তো কৌশিকের কণ্ঠ নয়, এই কণ্ঠস্বর উদয়। তবে কি এর গাড়ির নিচে থাকা লোকটা কৌশিক নয়, উদয়? মেয়েটার হৃদয় আতঙ্কে কেঁপে উঠল। এর মধ্যে গাড়ির নিচ থেকে পিছলে বেরিয়ে এলো লোকটা। চৈতির চোখ কপালে ওঠার উপক্রম। এ সত্যি উদয়, যার সামনে পড়বে না বলে এত সকালে না খেয়ে সে কলেজে ছুটেছে, সেই সামনে। এর জন্য হয়তো প্রবাদে আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যায়। উদয়ের শরীরে জড়ানো ঢিলেঢালা একটি হাতাকাটা টি শার্ট, যার কারণে তার সুঠাম ও পেশিবহুল দুই বাহুতে স্পষ্টভাবে ফুটে উঠছে। পরিশ্রমের ফলে বাহুর পেশিগুলো যেন স্ফীত ও দৃঢ় হয়ে উঠছে, শিরাগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে ত্বকের উপর থেকে। গাড়ি মেরামত কাজ করা হাতজোড়া কালচে তেল আর ঘিচে মাখামাখি, সেই কালি আবার লেগেছে কপালে, বাহুতে, ঠোঁটের একপাশে। উদয় তার হাতে থাকা গাড়ি মেরামতের যন্ত্রপাতিগুলো একপাশে ছুড়ে দিল, এরপর উঠে দাঁড়ালো। চৈতিকে দেখে খুব একটা অবাক হলো না। এই বাড়িতে এই বেয়াদবটা ব্যতীত কার সাহস আছে তার পায়ে সুড়সুড়ি দেওয়ার? উদয়ের চোখে মুখে কঠোর হলো, দাঁতে দাঁত পিষে এসে বলল, আমার হাতে থাপ্পড় না খাওয়া পর্যন্ত তুই ভালো হবি না চৈতি। চৈতি ঢোক গেল, এলোমেলো দৃষ্টি বলল, সরি উদয় ভাই, আমি আপনাকে সুড়সুড়ি দিতে চাইনি, আমি বুঝিনি ওটা আপনি। উদয়ের ভুরু জোরে সামান্য উঁচু হলো, সন্দেহের কণ্ঠস্বর দিল, তাহলে কাকে বুঝিয়েছিলি? কৌশিক ভাইয়াকে। উদয়ের জন্য দ্বিগুণ তেজ নিয়ে জ্বলে উঠল। হুঙ্কার ছেড়ে বলল, কৌশিক হলো, তুই ওর পায়ে সুড়সুড়ি দিবি কেন? ও তোর বড় না? চৈতি সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল, তুতলে বলে, ইয়ে মানে? আর হবে না উদয় ভাই, সরি। শব্দটা উদয়ের ক্রোধ আরও বাড়িয়ে দিল। সে কঠোর মুখে কয়েক পা এগিয়ে এলো চৈতির দিকে, গম্ভীর অথচ গর্জনময় কণ্ঠে বলল, মামুর বাড়ির আবদার পেয়েছিস, ঘন্টায় ঘন্টায় এক একটা কাণ্ড ঘটাচ্ছিস, বেয়াদব সরি বলছিস, এক থাপ্পড়ে দাঁত ফেলে দেবো ইতর মেয়ে। তুই কোন সাহসে আমার পায়ে সুড়সুড়ি দিলি বল, কোন সাহসে? উদয়ের তর্জনে গর্জনে ভীত হয়ে বলল চৈতি। হৃদয় কী বলবে, কীভাবে বাঁচবে এই পরিস্থিতি থেকে ঠিক ভেবে উঠতে পারল না। দিশেহারা হয়ে হুট করে নিজের এক পা তুলে ধরল উদয়ের অভিমুখে, হড়বড়ে বলল, এই নিন উদয় ভাই, আমার পরিষ্কার পরিচ্ছন্ন লেগ পিস। আমি আপনার লেগ পিসে সুড়সুড়ি দিয়েছি, আপনি আমার লেগ পিসে সুড়সুড়ি দিয়ে দিন, তবু অমন খাটাসের মতো ব্যবহার করেন না। উদয় প্রথমে ভড়কে গেল, তবে পরক্ষণে আবার চোখ মুখ জ্বলে উঠল ক্রোধে। চোয়াল শক্ত করে, কী বললি তুই? আমি খাটাসের মতো ব্যবহার করি? তোর এই লেগ পিস? লেগ পিস মানে কি? এই ধরনের ভাষা তুই কোথা থেকে শিখছিস? এসব শিখতে তোকে কলেজে পাঠানো হয়? চৈতির বুকটা ধক করে এলো, সে আবার ভুল করে ফেলেছে। এটা তার মুখ নাকি আরও কিছু, কোনো লাগামই। যখন তখন যা খুশি বেরিয়েছে। চৈতির ইচ্ছে হলো নিজের মুখের উপর নিজে কষিয়ে দুটো থাপ্পড় মেতে, তাহলে যদি মুখটা একটু শুধরায়। চৈতি ফাঁকা ঢোকগুলো আমতা আমতা করে বলে, কেন, লেগ পিস শব্দটা কি খারাপ ভাষা? এই শব্দটার দ্বারাই তো ওই পায়ের অংশ বোঝায়। পায়ের অংশ বলে বাংলায়, আর ইংরেজিতে লেগ পিস, তাই তো? একদম ঠিক বলছিস। একটা ইংলিশ আর একটা বাংলা, এই দুটো পার্থক্য। এইটুকু বলে থামলো উদয়। চৈতির পায়ের দিকে তাকিয়ে বলল, কিন্তু কোনো সমস্যা হলে
তোর এই লেগ পিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, শুধু সুড়সুড়ি দিয়ে মন ভরবে না, কেটে নিতে হবে। কথাটা বলে উদয় হাত বাড়ল চৈতির পায়ের দিকে। অমনি মেয়েটা বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় ছিটকে কয়েক হাত দূরে সরে গেল। চোখে মুখে আতঙ্কে গোল হয়ে গেল। তড়িঘড়ি বলল, এসব কেমন কথা উদয় ভাই? আপনি আমার লেগ পিস কেটে নিলে আমি হাঁটবো কীভাবে? কেন, তোর হাঁটতে হবে না। তোর লেগ পিস কেটে নিয়ে হাতে একটা বাটি ধরে দিব, তারপর আমাদের ওই 4 মাস রাস্তার মোড়ে বসিয়ে দেবো। সারাদিন শুধু গলা ফাটিয়ে বলবি, এই গরিবকে দিকে টাকান, 2-1টা ভিক্ষা দিয়ে যান। এছাড়া সুন্দর আছিস, ভিক্ষা বেশি পাবি, 2 দিনের মধ্যে দেখবি কোটিপতি হয়ে যাবি। চৈতির সাথে সাথে নাক মুখ কুঁচকে নিল। ভারী কণ্ঠে বলে, ছি ছি উদয় ভাই, আপনি আমাকে খন্দকার বাড়ি মেয়েকে দিয়ে ভিক্ষে করাতে চান? উদয়ের চোখ মুখ ফের শক্ত হলো, দাঁতে দাঁত চিপে বলল, তাহলে তোকে ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াবো আর বেয়াদবি সহ্য করবো? দিন দিন তো একটা অসভ্যে পরিণত হচ্ছে। না আছে কোনো ভিতরে কোনো শিষ্টাচার, না আছে জ্ঞানবুদ্ধি। চৈতি অপমানিত বোধ করলো, তবে উদয়ের মুখের উপর কিছু বলার সাহস পেল না। এমনিতে গতকাল থেকে যা যা করছে মেয়েটা মাথা নুইয়ে নিল। ইতস্তত বললে, না মানে? কি না মানে? চৈতি কী জবাব দেবে ভেবে পেল না। আবার তাকে এখান থেকে বাঁচাতে হবে। এই লোক এমনি এমনি তাকে ছেড়ে দিবে বলে মনে হয় না। সে ওদিক ওদিক চোখ ঘুরল, পরিস্থিতিটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বলল, আপনি ঠোঁটে কালি উদয় ভাই? আর এতেই কাজ হলো। উদয়ের সাথে সাথে ঠোঁটে হাত দিল, হাত দ্বারা ঠোঁট দুটো ঘষতে শুরু করলো। কই কালি? উদয়ের হাতে লেগে থেকে কালি লেগেছিল, ফলস্বরূপ তার ঠোঁটে কালি তো মুছলই, উল্টো আরও লাগলো। আগে তো তাও অল্প কালি ছিল, এবার পুরো ঠোঁট মাখামাখি। তার অবস্থা দেখে চৈতি ফিক করে হেসে বলল। উদয় ভুরু বাঁকালো, থমথমে কণ্ঠে প্রশ্ন ছিল, হাসছিস কেন? চৈতি ঠোঁট কামড়ে হাসি চাপার চেষ্টা করলো। এরপর বলল, আপনি কালি মোছার বদলে আরও লাগিয়েছেন, দাঁড়ান আমি মুছে দিচ্ছি। চৈতি তার ব্যাগ থেকে শুভ্র রঙা টিস্যু বের করলো। উদয় তার থেকে বেশ লম্বা, পুরোপুরি 6 ফুট না হলে প্রায় তার কাছাকাছি, আর চৈতি টেনে টুনে 5 ফুট 1 ইঞ্চি। মেয়েটা হাত দিয়ে ইশারা করলো, ইতস্ত করে বললো, একটু ঝুঁকুন ভাইয়া। উদয় বিরক্ত করলো না, সামান্য পিঠ বাঁকিয়ে সে নিচের দিকে ঝুঁকলো, মুখটা চৈতির মুখের কাছাকাছি নামিয়ে এনে বলল, নে এখন মুখ মুছে দে। চৈতি আলতোভাবে ঠোঁট মুছতে শুরু করলো। উদয় মুহূর্তে হঠাৎ কেমন যেন নীরব হয়ে উঠল। মেয়েটার নিঃশ্বাসের উষ্ণতা ছুঁয়ে দিতে লাগলো তার চোখ মুখে। কেমন একটা মেলি শরীরের গন্ধ বাড়ি খেলো তার নাকে। উদয়ের হৃদস্পন্দন গাঢ় হলো, অদ্ভুত এক অনুভূতির জাগরণ ঘটল হৃদয় জুড়ে। উদয় আগে কখনো চৈতিকে এভাবে খেয়াল করেনি। তাদেরকে যে একটা মেয়ে আছে এবং সে যথেষ্ট বড় হয়েছে তাই কখনো ভেবে দেখেনি। তবে এই মুহূর্তে ভাবতে বাধ্য হচ্ছে। মস্তিষ্কটা যা কেমন বিক্ষিপ্ত হয়ে উঠছে তার। তবে সেই বিক্ষিপ্তপনা পুরো মস্তিষ্ক জুড়ে ছড়িয়ে পড়বে। চৈতি দূরে সরে গেল, কপাল কুঁচকে বলল, কেমন তেল তেলে কালি, টিস্যু দিয়ে উঠছে না, আপনি বরং ভেতরে গিয়ে সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে আসুন। এইটুকু বলে সামনেছে ছোট্ট একটা দম ফেলে বলল, আর আমি এখন আসি। পরপর মেয়েটা পাশ ফিরে পা দিল চলে যাওয়ার উদ্দেশ্যে। অমনি উদয় গম্ভীর কণ্ঠে প্রশ্ন, কোথায় যাচ্ছিস? চৈতি স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, কোচিংয়ে। কোচিং তো 8টায়, এত তাড়াতাড়ি সেখানে গিয়ে তোর কী কাজ? এত তাড়াতাড়ি কোথায়? 7:30 বেজে গেছে ইতিমধ্যে। এখান থেকে তোর কোচিংয়ে যেতে 5-6 মিনিট সময় লাগে। সেখানে ধরলাম 10 মিনিট, বাকি 20 মিনিট কী করবি? ফের বেয়াদবি করার প্রশিক্ষণ নিবি? উদয় ভাই, যা ঘরে যা। কিন্তু ঘরে যেতে বলছি তোকে। চৈতি আর কিছু বলার সাহস পেল না। মুখ ভার করে গজগজ করতে করতে ফের চলে গেল গৃহের ভিতরে। বেলা গড়িয়েছে কিছুটা। সকালের কোমলতা কাটিয়ে সূর্যের আলো চারিদিকে যেন উজ্জ্বল আর প্রাণচঞ্চল হয়ে উঠছে। চৈতিদের কলেজ প্রাঙ্গণে মুখরিত উঠেছে শিক্ষার্থীদের আগমন। শ্রেণীকক্ষে পাঠদান এখনো শুরু না হওয়া অধিকাংশ শিক্ষার্থী বাইরে। কেউ ক্যাম্পাসে ঘাসের উপর বসেছে, কেউ দাঁড়িয়েছে, কেউ গল্প করছে, কেউ আবার পড়ছে। চৈতি কেবল কোচিং শেষ করে পা রাখলো কলেজের ক্যাম্পাসে। সাথে তার সমাবেশে 2 কিশোরী, তার এক বান্ধবী রিঙ্কি, অন্য অনন্যা। চৈতি হাঁটতে হাঁটতে আশেপাশে নজর পড়ল। এরপর কপাল কুঁচে বলল, শ্রাবণটা কোথায় রয়ে গেছে কে জানে, এখনো আসছে না। শ্রাবণ অন্য কলেজ থেকে এই কলেজে নতুন এসেছে, এখনও কোচিং শুরু করেনি। ক্লাস করেছে মাত্র 2 দিন। চৈতির কথা শুনে রিঙ্কি মুখ ঘুরিয়ে তাকালো কলেজের গেটটার দিকে। পরক্ষণে ঠোঁটে হালকা হাসি ফুটল, ওই তো শ্রাবণী এসে গেছে। রিঙ্কির দৃষ্টি অনুসরণ করে চৈতি আর অনন্যা তাকালো গেটের দিকে। সাথে সাথে দৃশ্যপটে ভেসে উঠল এক কিশোরী অবয়ব, গোল গোল
চেহারার দারুণ এক কন্যা, গায়ের রংটা ফর্সা, খুব বেশি লম্বা নয়, চৈতির মতো। শরীরে জড়ানো আকাশি ও সাদা মিশ্রণে কলেজে ব্যাগ, কাঁধে ঝুলনে ব্যাগ, মাথার দুই দিকে দুটো বিনুনি গাঁথা, চোখে গোল গোল একটা চশমা। মেয়েটি হাঁটা চলার ভঙ্গিমা বলে সে বড্ড সহজ সরল বোকাচোকা। চৈতি তাকে দেখে উচ্ছ্বাসিত হলো, হাত উঁচিয়ে শ্রাবণ বলে ডাক দিয়ে থেমে গেল। মেয়েটির পাশাপাশি এক মধ্যবয়স্ক পুরুষও হেঁটে আসছে, রুক্ষ গম্ভীর আর মুখ, বয়সের ভাঁজে চামড়ার ভাঁজ পড়তে শুরু করেছে কেবল, মাথায় পুরোপুরি টাক না পড়লেও চুল উঠে অনেকটা পাতলা হয়ে গেছে। ইনি শ্রাবণের পিতা, মিস্টার সোহাগ আহমেদ। যথেষ্ট কঠোর ও নিয়মনিষ্ঠ মানুষ। মুখশ্রী জুড়ে সর্বদা এক ধরনের গাম্ভীর্য লেপ্টে থাকে। কলেজের মূল ফটক পেরিয়ে মেয়ের সাথে আরও কিছু পথ এগিয়ে এলেন তিনি। এরপর দাঁড়িয়ে রইলেন। আশেপাশে বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে নজর বুলিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, সাবধানে থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আর শিক্ষকের কথা মেনে চলবে। শ্রাবণ বাধ্য মেয়ের ন্যায় মাথা নাড়ল। সোহাগ আহমেদ পকেট থেকে 100 টাকার একটা নোট বের করলেন, মেয়ের দিকে এগিয়ে দিয়ে বললেন, আর কলেজ ছুটি হলে রিক্সা নিয়ে বাড়ি চলে যাবে। শ্রাবণ টাকাটা হাতে নিল, ছোট্ট করে বলে, আচ্ছা। সোহাগ আহমেদ আর দাঁড়ালেন না, মেয়ের থেকে বিদায় নিয়ে চললেন বাড়ির পথে। এখান থেকে গিয়ে আবার চট্টগ্রামে যেতে হবে। এতদিন সেখানে থাকতেন তারা। আগে তিনি বেশ ভালো একটা চাকরি করতেন, পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে চট্টগ্রামের মূল শহরে বসবাস তাদের। তবে করোনা এসে সব শেষ করে দিল। করোনার সময় চাকরিটা হারালেন, তারপর কোথাও চাকরি পেলেন না। বয়স হয়েছে তো, সবাই এখন তরুণদের খুঁজছে। তাদের মতো বয়স্কদের মূল্য নেই। চাকরি না পেয়ে নিজের জমানো টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন, কিন্তু তাতে লসের পর। চট্টগ্রামে ভাড়া বাসায় থাকতেন তারা। একটা সময় এলো যখন ভাড়া বাসার সংসার খরচ, ছেলেমেয়েদের পড়াশোনা খরচের সব দৈনন্দিন জীবনে চলাচল দায় হয়ে পড়েছিল তাদের। তাই তো আবার ঢাকায় ফিরে আসতে হলো পরিবার সহ। এখানে আর যাই হোক, বাপ দাদার বাড়িতে তো আছে, অন্তত বাসা ভাড়াটা লাগবে না। তবে এখনও তার ব্যবসায়িক কাজকর্ম সেই চট্টগ্রামে রয়ে গেছে। সেসব গুছিয়ে ঢাকায় আনতে আনতে আরও মাস দুয়েক লাগবে। সোহাগ আহমেদ চলে যেতে এক যুবক এসে দাঁড়ালো শ্রাবণের অভিমুখে। বেশ ঠান্ডা করলো, অবশেষে ফিরে এলে। শ্রাবণ চোখ তুলে তাকালো। যুবকটি দেখে কেমন পরিচিত পরিচিত মনে হলো তার। তবে বহুদিনের ধুলো মলিন স্মৃতির স্তর ভেদ করে পুরোপুরি চিনে উঠতে পারল না। শ্রাবণ ভুরু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলল। আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। যুবকটি বোধহয় আহত হলো, মলিন হেসে বলে, এত সহজে ভুলে গেলে আমায়? শ্রাবণ কিছু বলতে যাচ্ছিল, তবে তা সে কণ্ঠ থেকে প্রতিধ্বনি বের হওয়ার পূর্বে সেখানে চৈতি রিঙ্কি অনন্যা এসে হাজির হলো। চৈতি এসে প্রথমে দৃষ্টি দিল যুবকটির দিকে, ভুরু কুঁচকে শুধরল, আপনি এখানে কি করছেন কৌশিক ভাই? শ্রাবণও চমকে উঠল, এটা কৌশিক? এর জন্য লোকটাকেই চেনা চেনা লাগছে। তবে আগে যে কৌশিক শ্রাবণকে দেখছিল, এখনকার কৌশিকের মধ্যে বিস্তার ফারাক। অবশ্য পার্থক্য থাকবে না কেন? শ্রাবণও যখন শেষবার কৌশিককে দেখেছিল, তখন সে হ্যাঙ্গাল পাতলা গড়নের এক কিশোর, আর এখন শক্তপোক্ত সুঠামদেহী পুরুষ। মুখের রেখাগুলো আগের তুলনায় অনেক কঠিন আর পরিণত। তার মুখে কেবল দাড়ি মুছের দাগ পড়েছিল, আর এখন মুখ ভর্তি কালো চাপদাড়ি। শ্রাবণ্য দ্রুত চোখ নামিয়ে নিল। কেমন একটা ভীতভাব ছড়িয়ে পড়লো তার চোখে মুখে। হয়তো পুরনো কোনো স্মৃতি হৃদয় জুড়ে কড়া নাড়ছে। ভীত ভঙ্গিতে সে লুকিয়ে পড়ল চৈতির পিছনে। কৌশিক তীক্ষ্ণ দৃষ্টি পর্যবেক্ষণ করে শ্রাবণের হাবভাব। এরপর গম্ভীর কণ্ঠে জবাব দিল, এলাম তোদের দেখতে। শ্রাবণ্য কেন যেন ওখানে আর দাঁড়াতে চাইল না। হাত বাড়িয়ে চৈতির এক হাত চেপে ধরল, সশস্ত্র কণ্ঠে বলে, আমাদের ক্লাসের সময় হয়ে গেছে, চল ক্লাসে যাই। চৈতি হাত উঁচিয়ে কবজি থাকা ঘড়িটা দেখল। সত্যি ক্লাসের সময় হয়ে গেছে, স্যার ক্লাসে গেল বলে। চৈতি তাড়াহুড়ো ব্যস্ত হলো বলে, আচ্ছা ভাই, আমরা যাচ্ছি, নয়তো ক্লাস শুরু হয়ে যাবে। অবশ্য নিয়ে চৈতিকে গেল। কৌশিক আর কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ওই স্থানে, নীরব স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল শ্রাবণের গমনপথের দিকে। দুপুরের সময় সূর্য আকাশের মধ্যখানে জায়গা করে নিয়ে সমগ্র প্রাঙ্গণের উপর দীপ্ত ছড়িয়ে দিছে। চৈতির ক্লাস শেষ হলো কেবল। শ্রাবণ্য, চৈতি, রিঙ্কি এবং অনন্যা নিজেদের বই খাতা গুছিয়ে বের হলো শ্রেণীকক্ষে। চারজন মাথা কথা বলতে বলতে ক্যাম্পাসে এসে দাঁড়ালো। হঠাৎ রিঙ্কি থমকে গেল। তাদের অদূরে কয়েকজন তরুণ একটা গাছের নিচে বসে আছে, নিজেদের মধ্যে কিছু বলছে আর হাসছে। শ্রাবণ একবার তাকালো ছেলেগুলোর দিকে, এরপর রিঙ্কির দিকে দৃষ্টি নিয়ে শুধু, কি হয়েছে? হঠাৎ দাঁড়িয়ে পড়লি কেন? চৈতি মুখ ব্যঙ্গাত্মক সুর বলল, ওরা?
উম, কিরাসকে দেখছে। কিরাস মানে? আরে ক্রাশ ক্রাশ, ওই ছেলেগুলোর মধ্যে যে ছেলেটা বসে আছে ওটাই ওর ক্রাশ, নাম তামিম, আমাদের সিনিয়র। অনন্যার কথা শেষ হতে না হতে আবার মুখ খুলে চৈতি কপাল কুঁচকে বলল, কলেজের একটা অনুষ্ঠানে তামিম ভাইয়ের বক্তৃতা শুনে ওর পিছনে পিছলে পড়েছে রিঙ্কি। আমি তো ভেবে পাই না বক্তৃতার মধ্যে একটা বিরক্তিকর বিষয় নিয়ে মানুষ ক্রাশ খায় কীভাবে। ও কি এলিয়ান নাকি আল্লাহ মানব? চৈতি কলেজে ইন্টার থেকে একদম মাস্টার্স পর্যন্ত। তামিম ছেলেটা এই কলেজে অনার্স 3য় বর্ষে পড়ে। তবে কৌশিক নিহান কেউ এখানে পড়ে না, তারা অন্য কলেজে। বান্ধবীদের কথা রিঙ্কি ততটা পাত্তা দিল না, বরং লাজুক স্বর বলে, মানুষটা সঠিক হলে বক্তৃতার মতো বিরক্তির জিনিসটা সুমধুর শোনে। তুই জানলি কীভাবে মানুষটা সঠিক? ওনার সাথে তো মনে হয় তোর একদিনও ঠিকঠাকভাবে কথা হয়নি, শুধু দেখে গেছে। ওই দেখেই আমি বুঝে গেছি উনি মানুষটা সঠিক। চৈতি মুখ ভাঙছিল, বিরক্তি নিয়ে বলল, তাহলে তুই তো সঠিক মানুষের দেখতে থাক, আমরা চললাম। আমাদের বাড়ি যেতে হবে, তারপর বিকেলে আবার কোচিংয়ে যেতে হবে। এরপর চৈতি হাঁটা ধরলো, শ্রাবণ্য অনন্যা হাঁটা ধরলো তার পিছু পিছু। রিঙ্কি তাড়াহুড়ো করে উঠলো, চৈতির পিছনে দাঁড়াতে দাঁড়াতে বলল, আরে আমাকে একা রেখে কোথায় দাঁড়াও, আমিও যাব, আমারও তো বিকেলে কোচিং আছে। চৈতি, শ্রাবণ্য, রিঙ্কি, অনন্যা একসাথে কলেজের মূল ফটক পর্যন্ত এলো, এরপর আলাদা হয়ে গেল। চৈতি আর অনন্যার বাড়ি একই দিকে, তারা দুজনে একসাথে গেল। রিঙ্কির বাড়ি অন্যদিকে, সেদিকে গেল। আর একা পড়ে রইল শ্রাবণ্য, তার বাড়ি এখান থেকে মোটামুটি দূরত্বে, হেঁটে যেতে কমপক্ষে 30 মিনিট সুযোগ লাগবে। যদিও সোহাগ আহমেদ তাকে গাড়ি ভাড়া দিয়ে গেছেন, তবুও সে গাড়িতে উঠল না। এতটুকু পর সে হেঁটে যাবে, কী দরকার শুধু শুধু গাড়ির টাকা খরচ। সংসারে এমনিতে ঝামেলা শেষ নেই। কলেজের সামনে সে ধীর পায়ে হাঁটা ধরল, তবে কিছুটা দূর এসে মুখোমুখি হলো কৌশিকের। লোকটা রাস্তার পাশে একটা গাছের সাথে শেষ দিয়ে দাঁড়িয়েছে, হাতের আঙ্গুলের ফাঁকে সিগারেট জ্বলছে। ক্ষণে ক্ষণে সে সিগারেটের টান দিচ্ছে আর নাক মুখ দিয়ে ধোঁয়া বের করে নিচ্ছে প্রকৃতিতে। কৌশিক মাঝ রাস্তায় এইভাবে দেখে ফের ভীত হয়ে গেল শ্রাবণ্য। আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে পড়ল ওখানে। ওই লোক এখানে কি করছে? তবে কি সে এখনো মনে রেখেছে তাকে? বহুদিন আগে এই অনুভূতির জেদ ধরে বসে আছে। শ্রাবণ্য ভেবেছিল এতদিনে সব বদলে গেছে, কৌশিক সব কিছু ভুলে গেছে, নতুন করে জীবন শুরু করেছে। এখন সে ফিরে এলে কৌশিক আর আগের মতো কিছুই করবে না, উল্টে তাকে চিনতে পারে কি না নিয়ে সন্দেহ আছে। কিন্তু এখন তো অন্য কিছু মনে হচ্ছে। যদিও কৌশিক এখনো আগের মতো কোনো আচরণ করেনি, অতীত নিয়ে কিছু বলেনি। শ্রাবণ্য দ্বিধায় পড়ল। সে আর কিছু সময় নিয়ে দাঁড়িয়ে রইল, তারপর দৌড়ে রাস্তার অপর পাশে চলে গেল। কৌশিক সিগারেটে টান দিতে দিতে সবটা লক্ষ্য করলো, তবে কোনো টুটে শব্দ করলো না। শ্রাবণ্য পিছু নিল না, শুধু নীরবে চেয়ে রইল তার চলে যাওয়ার দিকে। চৈতি বেশ ফুরফুরে মেজাজে বাড়িতে প্রবেশ করলো, তবে বাগানের কাছাকাছি আসতে থমকে গেল। বাগানের ঠিক মধ্যস্থানে উদয় গাড়ি পরিষ্কার করছে, শরীর জড়ানো, সকালটা সেই হাত কাটা টি শার্ট, হয়তো সারাদিন বসে গাড়ি ঠিক করে এখন পরিষ্কার করছে। উদয়ের হাতে একটা ফেনা ভরা স্পঞ্জটা দ্বারা পুরো গাড়ি ঘষে ঘষে সাবান লাগাচ্ছে সে। ফলস্বরূপ তার উন্মুক্ত পেশিগুলো ফুলে উঠছে। উদয় কিছুটা সময় নিয়ে পুরো গাড়িতে সাবান দিল, এরপর পাশ থেকে একটা পাইপ তুলে হাতে নিল, পানি ছিটিয়ে দিতে লাগলো গাড়িতে। কিছুটা পানি ছিটিয়ে এসে পড়লো তার শরীরে, শরীর ভেজানো টি শার্টটা লেপ্টে গেল। চৈতির দৃষ্টি কাড়ল। ওদিকে জানলা থেকে উদয়ের গাড়িতে পানি দেখে রিক্ত ছুটে এলেন গৃহ থেকে। বাগানের কাছে এসে চৌতিকে দাঁড়িয়ে থাকতে দিয়ে এসে দাঁড়ালেন। উদয় গাড়ি ধোয়া শেষ হলে একসাথে একখান থেকে গোসল সেরে ভিতরে যাবে, এমনিও জামাকাপড় সব ভিজে গেছে। উদয় একটা নিজের জড়ানো টি শার্টটা খুলে নিল, সাথে সাথে চৌধুরীর মুখভাবে উন্মুক্ত হলো তার সুগরের দেহভাবে। প্রশস্ত কাঁধ, চওড়া বক্ষ, দেহ দৃঢ় কাঠামো। উদয় গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়ালো, ফলস্বরূপ তার মেয়েধীন পেটে ভাঁজ পড়ল কয়েকটা। পরনের ট্রাউজার এক হাতে ঠেলে আর একটু নিচে নামালো তার, এরপর পাইপটা ধরল, নিজের দেহের দিকে তাক করলো। সাথে সাথে পাইপের মুখ দিয়ে অঝোর ধারায় পানি এসে ভিজিয়ে দিতে লাগলো শরীরটাকে। চৈতি আগে কখনো উদয়কে এভাবে দেখেনি। কৌশিক এবং নিহানের মাঝে মাঝে খালি গায়ে হলে উদয় সর্বত গম্ভীর ও সংযত থাকে, সহজে জামাকাপড় খোলে না। কে জানতো লোকটা পোশাকের আড়ালে এমন এক দেহ লুকিয়ে আছে। চৈতি নাটক সিনেমার নায়কদের মতো দেহ, কৌশিকের দেহও আছে, তবে উদয়কে তাকে ছাড়িয়ে লোকটা এমন দেহ বানালো কী করে? কৌশিক তো বলে কয়ে জিমে যায়, এই লোক লুকিয়ে চুকিয়ে যায়। চৈতি ঢোক গিলল, মুখ ফসকে বল, ইস উদয় ভাই,
একদম মাখন। রিক্ত কথাটা শুনল, তবে এর মানে বুঝলো না। অবুঝ নয়নে সে একবার তাকালো উদয়ের দিকে, আবার তাকালো চৈতির দিকে। সন্ধ্যার সময় আকাশের সূর্যটা ডুবে গিয়ে চারিদিকে আঁধার ছড়িয়ে পড়ছে। শহরের বুকটা আলোকিত হয়ে উঠছে সোডিয়াম কৃত্রিমালয়। খন্দকার বাড়িতে সন্ধ্যার নাস্তার ডাক পড়েছে। আজ সন্ধ্যায় সবার জন্য নুডলস রান্না করেছে। এক একজনকে কক্ষে পৌঁছে দেওয়া যথেষ্ট ঝামেলা, তাই সন্ধ্যার নাস্তা সবাই নিজ দায়িত্বে বসার কক্ষে এসে করে। কারো কক্ষে নিয়ে যাওয়ার থাকলে নিজেরাই নিয়ে যায়। ইউনুস খন্দকার আর ইউসুফ খন্দকার সেই যে মাগরিব নামাজ আদায় করতে গিয়েছেন এখনও ফিরেনি, নয়তো নামাজ শেষে কোথাও আড্ডায় বসেছে। ইশতিয়াক খন্দকার একটু আগে ফিরছেন। তিনি নিজে এবং স্ত্রীর নুডলস বাটি নিয়ে নিজ কক্ষে চলে যান। ইশাক খন্দকার খাবার তার কক্ষে নিয়ে আসা হয়েছে। এখন বসার কক্ষে আছে শুধু চৈতি, নিশি, নিহান আর রিক্ত। তারা টিভি দেখছে আর খাচ্ছে। যদিও রিক্তের খাওয়া শেষ, তবুও সে সবার সাথে বসে আছে। উদয় এবং কৌশিক এলো আরও কিছুটা সময় পরে। চৈতি উদয়কে দেখে নড়ে চড়ে বসলো। এই লোক সামনে এলেই তার সাথে কোনো না কোনো অঘটন ঘটে। এখন সে একদম সাবধানে থাকবে যাতে কিছু না ঘটে। কাল যে পরিমাণ অপমানিত হয়েছে, অন্তত একটু শান্তি চাই সে। কৌশিক সোজা হয়ে এসে পড়ল সোফায়, কোনোরূপ বাক্য ব্যয় না করে একটা বাটি নিয়ে খাওয়া শুরু করলো। রিক্ত ছুটে গেল উদয়ের কাছে, ছোট ছোট দু হাত তার পা জড়িয়ে ধরল। উদয় হাসলো, একটু ঝুঁকে তাকে কোলে তুলে নিল। আলতোভাবে ছেলেটার গাল টেনে বলল, তোমার খাওয়া হয়ে গেছে? রিক্ত উপর নিচ মাথা ঝাঁকালো, এরপর হাতের একটা আঙ্গুল তুলে বলল, একটা কথা উদয় ভাইয়া। কি? হট মানে কি? কেন বলো না? উদয় স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, হট মানে গরম। রিক্ত কপাল কুচল, বেশ ভাবুক ভঙ্গিতে বলল, কিন্তু দুপুরবেলা তো তেমন গরম ছিল না, তাহলে চৈতি আপু তোমাকে দেখে হট বললেন কেন? এইটুকু বলেই থামলো। চৈতির দিকে তাকিয়ে ফের বলল, মাখনও বলছি। তুমি কি মাখন উদয় ভাইয়া? কিন্তু তোমাকে দেখতে মাখনের মতো তা লাগে না। তোমাকে তো আমি খেতেও পারি না। তাহলে চৈতি আপু তোমাকে মাখন কেন বললো? চৈত্রের সন্ধ্যায় প্রথম পর্ব। ভালো লাগলে কন্টিনিউ করব। আর ডাক্তার ইশতিয়ার ওই গল্পটাও আসবে, আর সাজের মায়াটাও আসবে। পুরো গল্পটা